Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। সিলেটের সুনামগঞ্জ জেলা, সাল 2009। রতন মিয়া নামের এক ব্যক্তি ওই গ্রামেই বসবাস করত। তার পৈতৃক পেশা ছিল নৌকা চালানো। অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিলেন তখন তার বাবার সাথে সে প্রতিনিয়তই নৌকা চালাতো। অর্থাৎ তার বাবার যে নৌকাটা ছিল তিনি নৌকা দিয়ে বিলের মাঝে মানুষের অর্থাৎ এক পার থেকে অন্য পারে মানুষদের যাতায়াতের ব্যবস্থা করে দিতেন। সে নৌকা দিয়েই তিনি আয় রোজগার করতেন এবং নৌকার সাহায্যে যা ইনকাম হতো সেটা দিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ চলত। তার বাবা মারা গিয়েছে আজ থেকে প্রায় 4 বছর আগে, তখনকার সময় অর্থাৎ 2009 সালের কথা। তার বাবার যে নৌকাটা ছিল সেই নৌকাটা সে মেরামত করে ব্যবহার উপযোগী করে তুলেছিল। তারপর থেকে প্রতিনিয়ত সে ওই নৌকা দিয়ে বিলের এপার থেকে ওপারে মানুষ পারাপার করে সে যে টাকা পেত সে টাকা দিয়ে তার নিজের সংসার চালাতো। তার পরিবারের সদস্য সংখ্যা মোট 4 জন। সে নিজে, তার স্ত্রী এবং তার একটি বড় মেয়ে আছে যে ক্লাস 8-এ পড়ে। তার একটা ছোট ছেলে, সে সবেমাত্র তার 4 বছর বয়স হয়েছে। তার নৌকা দিয়ে মানুষ পারাপারের পাশাপাশি রাতের বেলা যখন মানুষজনের চাপ তেমন থাকতো না তখন সে মাছ ধরত। সে কয়েকটা জাল কিনে এনেছিল, কনুই জাল। সেই জালগুলো সে ব্যবহার করে বিলের একদম যেখানে কম পানি থাকে অগভীর জলে সে জাল ফেলে মাছ ধরত। এটাই ছিল তার মূল পেশা। ওই সময়টা অর্থাৎ 2009 সালের অক্টোবর মাস। হঠাৎ করে তার বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তো সে যেহেতু গ্রামের এক পাশে থাকতো, তো গ্রামের যে শহরটা ছিল অর্থাৎ একটু শহরের মতো এলাকা যেখানে বাজার বা দোকানপাট একটু তুলনামূলক বেশি ছিল, সেটা ছিল একদম বিলের ওই পারে, আর সে থাকতো বিলের এপারে এই গ্রামে। তার মেয়ে যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন তার ছিল সন্ধ্যার পর। তার মেয়ের হঠাৎ করে পেট ব্যথা এবং বমি শুরু হয়ে যায়। তো যেহেতু আর কোনো উপায় নেই, আশেপাশে কোনো ডাক্তারও তো সে পাবে না, বা ফার্মেসিতে যে একজন গ্রাম্য চিকিৎসক থাকেন তাই তার কাছে নিয়ে গেলে হয়তো একটু ভালো মন্দ দেখে শুনে ওর মেয়েকে ওষুধ দিতে পারবে। তো সে চিন্তা করলো যে বিলের ওপারে যে বাজার আছে সেই বাজারে সে নিয়ে যাবে তার মেয়েকে। তো সন্ধ্যার পর হঠাৎ করে এরকম অবস্থা হওয়াতে তার নৌকাটা সে বের করে, নৌকাটা একদম বিলের পাশেই বাঁধা ছিল খুঁটির সাথে, ওখান থেকে সে এটা ছাড়ায়। তো সাথে করে তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী এবং ছোট ছেলেকে তাদের পাশের বাড়ির আত্মীয়ের কাছে দিয়ে যায়। তো সে তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে নৌকায় ওঠে। নৌকা চালাতে সে শুরু করে। নৌকা চালাচ্ছিল বেশ অনেকক্ষণ যাবত। অর্থাৎ বিলের এপার থেকে ওই পারে পৌঁছাতে কম করে হলেও 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, এতটুকু দূরত্ব। তো রতন মিয়া দ্রুত, মানে যত জুড়ে পারে তার সমস্ত শক্তি দিয়ে সে দাঁড় বাইছিল এবং প্রায় 5 থেকে 6 মিনিটের মতো নৌকা চালানোর পর সে একদম বিলের মাঝ বরাবর স্থানে চলে আসে। তো তার যে নৌকাটা ছিল সেই নৌকাটা একটা হারিকেন ছিল। সে হারিকেনের সাহায্যেই এবং কিছুটা চাঁদের আলোতে দিক নির্দেশনা পেয়ে, অর্থাৎ সে যেদিকে যেত সেদিকে, তো এই রাস্তা দিয়ে যেহেতু অর্থাৎ সেই বিলের অংশটুকু দিয়ে যেহেতু সে সবসময় চলাচল করে, তার রাস্তা চিনতে কোনো ভুল হবে না। অর্থাৎ বিলের কোন দিক বরাবর গেলে সে ওই বাজারের ঘাটে উঠতে পারবে সেটা তার একদম ভালো করেই জানা ছিল। কিন্তু ওই যে 5-6 মিনিট নৌকা চালানোর পর যখন সে বিলের মাঝ বরাবর এসে যায় তখন অর্থাৎ সে দিক হারিয়ে ফেলে। চাঁদের আলো থাকা সত্ত্বেও সে আসলে দিক নির্ণয় করতে পারছিল না। তার মাথা বারবার ঘুরে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে কোন দিকে নৌকাটাকে সে ঘোরাবে। হঠাৎ করে সে ঠিক করলো যে সে ওই দিকে যাবে,
তার হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, এদিক দিয়ে তো সে সবসময় চলাচল করে। তো ওই দিক দিয়ে সে নৌকাটা চালানো শুরু করে। তো হঠাৎ করে যখন সে নৌকাটা চালাচ্ছিল, সে যেটা ফিল করে, একটা খরস্রোতা নদী দিয়ে আমরা যদি নৌকা চালাই এবং সেই নদীতে স্রোতের বিপরীত দিকে যদি আমরা নৌকাটা চালাই, তো যেরকম শক্তি দিয়ে দাঁড় বাওয়া সত্ত্বেও যেহেতু আমরা নৌকাটাকে সামনে এগোতে পারি না ততটা বেশি, ওই রকমটা ফিল হচ্ছিল। ঠিক ওই রকমটাই ফিল হচ্ছিল রতন মাঝির। সে বুঝতে পারছে না যে হঠাৎ করে বিলের মাঝখানে এত স্রোত কোত্থেকে আসবে। বিলের মাঝখানে তো স্রোত থাকার কথা না, কারণ বাতাসে হয়তো একটু ঢেউ থাকবে, কিন্তু এটা তার খরস্রোতা নদী না যে এটাতে এত স্রোত থাকবে। কিন্তু তার মনে হচ্ছিল যে স্রোতের টানে তার নৌকাটা বারবার পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সে তার সমস্ত শক্তি দিয়ে দাঁড় পাইছে। এদিকে তার স্ত্রী, সে বুঝতে পারে যে ব্যাপারটা আসলে অস্বাভাবিক। সে দোয়া দরুদ পড়ছিল মনে মনে এবং জুড়ে জুড়ে সূরা কালাম পাঠ করছিল বারবার। অবশ্য তার মেয়ে অসুস্থ হওয়ার পর থেকেই অজু করে পাক পবিত্র হয়ে রতন মাঝির স্ত্রী বারবার তার মেয়েকে ঝাড়ফুঁক করছিল। যতটুকু নিজে পারে ততটুকুই সে করছিল। তো যখন সে দোয়া কালাম পাঠ করা শুরু করে, তখন মনে হয় যে নৌকাটা কিছুটা হালকা হয়ে গিয়েছে এবং আগের তুলনায় একটু জোরেই নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে বেশ মিনিট 5 আবার নৌকাটা চালানোর পর খুব দ্রুততম সময় রতন মাঝি তাদের বাজারের বিলের পারে সেই ঘাটে পৌঁছে যায়। তারপর ওই বাজারে ফার্মেসি থেকে গ্রাম্য চিকিৎসক দেখিয়ে সেখান থেকে ওষুধপত্র নিয়ে সে আবারও সেই বিলের ঘাটে চলে আসে। সেখানে আসার পর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আশেপাশে তেমন যারা নৌকা বায় এই বিলের মাঝে তারা তেমনটা নাই, যার যার বাড়িতে চলে গিয়েছে। তো 2 জন যাত্রী ছিল, তারা ওই পারে যাবে। তো তারা রতন মাঝিকে বলছিল যে তাদেরকে যেন ওই পারে নিয়ে যায়। তো রতন মিয়া ভাবলো যে সে যেহেতু আসছে এখানে, আর তারা ওই যাত্রীরা যেহেতু আর কোনো উপায় নেই, তারা ওই পারে যাওয়ার কোনো উপায় নেই, কোনো নৌকা নেই, সেহেতু সে রাজি হয়ে গেল এবং বলল যে ঠিক আছে, উঠে পড়ুন। তারপর রতন মিয়া ওই 2 জন যাত্রী সমেত তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে সে তার ওই বিলটা পাড়ি দিয়ে তাদের গ্রামে পৌঁছে যায়। তো আসার সময় আর তেমন কিছু সমস্যা হয়নি। বাড়িতে আসার পর সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছিল যে মেয়ের এরকম হঠাৎ করে কেন সমস্যাটা হয়েছে। কারণ মেয়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন সবেমাত্র রতন মিয়া তার নৌকাটা তার বাড়ির যে পাশের ঘাট আছে সে ঘাটে বেঁধে তারপর সে বাড়িতে প্রবেশ করেই দেখে যে তার মেয়ের এরকম অবস্থা। তো তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছিল যে মেয়ের এরকম অবস্থা কীরকম করে হলো, হঠাৎ করে সে কোনো কিছু নষ্ট খাবার টাবারকে সে খেয়েছিল কিনা, তো এই কথাটা যখন জিজ্ঞাসা করছিল তার স্ত্রী যেটা বলে যে তার মেয়ের নাকি খুব শখ ওই যে তাদের বাড়ি থেকে একটু দূরে মেইন রাস্তা, অর্থাৎ যে মাটির রাস্তাটা আছে বিলের পাড়ের, ওই মাটির রাস্তার একটা পাশে বড় একটা শিমুল তুলার গাছ আছে। সেই শিমুল তুলার গাছের নিচে নাকি সে প্রায় সময় ঘুরঘুর করে। ওইখান থেকে শিমুল তুলার পাকনা, শিমুল তুলার যে ফলটা থাকে ওটা নিচে পড়ে, সে ওখান থেকে শিমুল তুলার যে ওটা সে কুড়িয়ে নিয়ে ঘরে জমায় এবং অনেকগুলো প্রায় 15 থেকে 20টার মতো এরকম শিমুল তুলার ফলটা সে জমাতে পেরেছিল। তো এই কাজ নাকি প্রতিদিন তার মেয়ে করত। অর্থাৎ রতন মাঝির স্ত্রী বারবার বারণ করা সত্ত্বেও সে ওই শিমুল তুলা গাছের নিচে যায় প্রতিদিন, গিয়ে ওখান থেকে সে ওই শিমুল তুলা খোঁজার চেষ্টা করে। এবং মাঝে মাঝেও নাকি এলাকাবাসীর অন্যরা আশেপাশে যারা আছে তারা নাকি দেখেছে এই মেয়ে মাটির ঢিল নিয়ে ওইদিকে ঢিল ছুঁড়েছে। তো ওই দিন সন্ধ্যার আজান অর্থাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তবুও নাকি তার মেয়ে আসছিল না। তো তার মেয়ে যেহেতু ঘরে আসে নাই, অর্থাৎ বিকেলবেলা তার আশেপাশের যে বান্ধবীরা আছে তাদের সাথে একটু বাইরে হাঁটতে যেত, কিন্তু সন্ধ্যার আগে সে সবসময় চলে আসতো। কোনোদিন মাগরিবের আজান দেওয়ার পর সে আসেনি, কিন্তু ওই দিনই মাগরিবের আজান দেওয়ার পরও তার মা তাকে খুঁজে পাচ্ছিল না।
তাই রতন মাঝির স্ত্রী সে বেরিয়ে যায় তার মেয়েকে খুঁজতে। তো গিয়ে দেখে যে সে নাকি ওই শিমুল তোলা গাছের গুড়ে মানে গাছের আশেপাশে সে ঘোরাঘুরি করছে। তো এটা দেখে সে ধমক দিয়ে তার মেয়েকে নিয়ে আসে। তো ঘরে আনার পর থেকেই নাকি সে এরকম তার পেট ব্যথা শুরু হয়েছে এবং সে বমি করছে বারবার একটু পরপর। তো এই জিনিসটা যখন রতন মিয়া তার স্ত্রীর কাছ থেকে জানতে পারে, সেও তার মেয়েকে বকাঝকা করছিল যে তুই কেন গিয়েছিস ওখানে, সন্ধ্যাবেলা এমনি জায়গাটা ভালো থাকে না, আবার ওইটা শিমুল তোলার গাছ, মানুষ বলে শিমুল তোলার গাছ ভালো না, ওখানে জিনভূত থাকে, তো তুই এই গাছে কেন যাস, গাছে কাছাকাছি যাস, আবার গাছে ঢিলও ছুড়িস। তো এই সমস্যাটার পরে তো যখন ডাক্তার ওষুধ দিয়েছিল, তো বাড়িতে আসার পর একটু শরীরটা স্বাভাবিক হয়েছিল, বমি বন্ধ হয়ে গিয়েছিল, পেট ব্যথাও কিছুটা কমেছিল। সারা রাত কেটে যায়। পরদিন সকালবেলা যখন রতন মিয়ার ঘুম ভাঙে, সে দেখতে পায় তার বড় মেয়ে তাদের সাথে নেই। অর্থাৎ রাতের বেলা তো তাদের সাথেই ঘুমিয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখে যে ঘরের দরজা খোলা, কিন্তু তার বড় মেয়ে নেই। তো তার স্ত্রীকে সে ডেকে তুলে এবং জিজ্ঞাসা করে যে মেয়ে কোথায় গিয়েছে। তো তার স্ত্রীও নাকি বলে যে তিনি জানেন না, এভাবে কখনো হয়নি। অর্থাৎ একা একা সকাল হোক বা হোক, তো সে ঘুম থেকে উঠে কোনো সময় তার বড় মেয়ে এভাবে ঘর থেকে বের হয়ে যায়নি। তো একটু চিন্তায় পড়ে যায় রতন মাঝি এবং তার স্ত্রী, যে মেয়েটার এরকম সমস্যা এবং তার শরীর খারাপ, তো এমতো অবস্থায় সে হঠাৎ ঘুম থেকে উঠে কোথায় চলে গিয়েছে একা একা, দরজা খোলা। রতন মাঝি এবং তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আশেপাশে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করছিল, কিন্তু কোথাও জোরে জোরে নাম ধরে ডাকাডাকি করার পরেও কোনোভাবেই তার মেয়েকে সে খুঁজে পাচ্ছিল না। আশেপাশে প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞাসা করছিল যে তাদের বাড়িতে এসেছে কিনা। তো তাদেরকে জিজ্ঞাসা করার পরেও তারা জানায় যে তাদের বাড়িতে সে আসেনি। তো অনেক খোঁজাখুঁজির পর যখন হঠাৎ করে মনে হলো যে শিমুল গাছের কাছাকাছি গিয়ে দেখে আছে সেখানে আছে কিনা, তো আসলে সত্যি তারা যখন শিমুল গাছের কাছাকাছি যায়, সেখানে যায়, গিয়ে দেখে যে তার মেয়ে ওই শিমুল গাছের পাশে বসে আছে। হিন্দুরা যেরকম পূজা করে বা তারা যেরকম ভক্তি করে তাদের দেবতাকে, এমতো অবস্থায় সে গাছের গোড়ায় বসে ভক্তি করার মতো অবস্থায় বসে আছে। হাত জোর করে, দুই হাত জোড়া করে তার কপালে ঠেকিয়ে সে মাথা নিচু করে বসে আছে ওই গাছের গোড়ায়। তো এই জিনিসটা দেখে রতন মিয়া বুঝে যায় যে আসলেই সে খারাপ কিছুর নজরে পড়েছে। সে একটু দোয়া কালাম পড়তে শুরু করে তারপরে তার মেয়েকে ধরার পর তার মেয়ে জোরে একটা ঝাঁকুনিতে তার শরীর জোরে ঝাঁকুনি দেওয়ার পর যখন রতন মাঝি আবারও একটু দোয়া দূর তিনি পারেন কিছু, সেটা তিনি পড়েন, তো দেখেন যে তার মেয়ে আস্তে আস্তে তার ভর ছেড়ে দিয়ে একদম শরীর ছেড়ে দিয়ে একদম তার কুলে লুটিয়ে পড়েছে। তো পরবর্তীতে আস্তে আস্তে পানি এনে যখন তার মুখে ছিটিয়ে দেওয়া হয়, তো তার জ্ঞান ফিরলে তখন তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসা হয়, ঘরে নিয়ে আসা হয়। তো সেখানে আনার পর তো এই অবস্থা। তো রতন মিয়া তো বুঝে যায় যে আসলেই কোনো খারাপ কিছুর নজর লেগেছে তার কাছে। তো তিনি করলেন কি, তাদের পাড়ার যে মসজিদ আছে সেই মসজিদে ইমাম সাহেবের সাথে তিনি একটু কথা বললেন। সেখানে গিয়ে তিনি সেই হুজুরকে বললেন যে হুজুর, আমার মেয়ের তো এরকম অবস্থা, এখন কি করা যায়, আপনি যদি একটু দেখতেন গিয়ে। হুজুর বলেন যে ঠিক আছে, তিনি যাবেন। তিনি জোহরের নামাজ শেষ করে তিনি ইয়াতে যান, অর্থাৎ রতন মাঝির বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে মেয়ে বিছানায় শুয়ে আছে। তো তিনি মেয়ের বিছানার পাশে বসে তিনি একটু দেখছিলেন মেয়ের শারীরিক অবস্থা, এবং তিনি জিজ্ঞাসাবাদ করছিলেন যে মেয়ে কি কার্যকলাপ করে রাতের বেলা বা এর আগেও কি করেছে, তিনি সব কিছু জেনে তিনি বলছিলেন যে ঠিক আছে, হয়তো কোনো কিছুর খারাপ নজর লেগেছে, তো আপনার মেয়েকে এখন থেকে আর সন্ধ্যার পর কখনোই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না, এবং সব সময় তাকে চোখে রাখতে হবে যেন তাকে কখনোই একা ছেড়ে দেওয়া না হয়। অর্থাৎ এখানে ঘুমিয়ে থাকলেও তার সাথে কেউ একজন থাকতে হবে, সে যেখানেই যাক, অর্থাৎ ঘরের যেখানেই যাক, যেখানে যাওয়ার প্রয়োজন হোক, তার সাথে যেন কেউ না কেউ একজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকে। হুজুর তখন বলেন যে ওনার কিছু জিনিসের প্রয়োজন, এই বাড়িটা তিনি বন্ধ করে দিয়ে যাবেন যেন
খারাপ কোনো কিছুর নজর এই বাড়িতে না লাগে, বা যেই জিনিসটার নজর তার মেয়ের উপর পড়েছে সেটা যেন এখান থেকে চলে যায়, সেজন্য এই বাড়িতে প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে তিনি বলেন যে আমি একটা কাজ করব, আপনি আমাকে কিছু জিনিস এনে দেন। তো রতন মাঝিকে ইমাম সাহেব বলছিলেন যে আমাকে কিছু কাফনের কাপড়ের টুকরা আমাকে এনে দিতে হবে, অর্থাৎ 1-1.5 গজ কাফনের কাপড় এনে দিলেই হবে। আর তিনি বলছিলেন কিছু সুগন্ধি আতর এবং কিছু এঁটেল মাটি, অর্থাৎ আঠালো যে মাটি থাকে সেই আঠালো মাটি এনে দিতে বলেন। হুজুরকে বলেন, রতন মাঝি হুজুরকে বলেন যে হুজুর এখন তো আপাতত কাফনের কাপড় নেই, আমাকে বাজার থেকে এনে দিতে হবে। তো হুজুর বলেন যে ঠিক আছে, তাহলে আমি আসরের পর আসবো, আসরের নামাজের পর। তো এই কথা বলে হুজুর চলে যান। রতন মাঝিও দুপুরের তার খাবার দাবার শেষ করে সে চলে যায় ওই বিলের ওই পারের বাজারে। তো সেখান থেকে সে কাফনের 1-1.5 গজ কাপড় সে কিনে এনে রাখে, এবং হুজুর যেটা বলেছিলেন যে সুগন্ধি আতরও সে এনেছিল সাথে করে। আর সে বিলের ধারের যে একদম কম পানি যেখানে থাকে সেখান থেকে একদম মাটির গভীর থেকে সে একটু আঠালো মাটি সে সেখান থেকে উঠিয়ে আনে বেশ কিছুটা। তো উঠিয়ে এনে সে সেটা হুজুর যে বলেছিল সেটা এনে সে তার বাড়িতে রেখে দেয়। আসরের নামাজের পর হুজুর যখন তাদের বাড়িতে আসেন, তারপর রতন মাঝি হুজুরকে সে কাফনের কাপড়ের টুকরা, আতর এবং এঁটেল মাটি বুঝিয়ে দেন। তো হুজুর করলেন কি, কাফনের কাপড়টা কেচি দিয়ে কেটে তিনি বেশ কয়েকটা টুকরো করে ওই এঁটেল মাটির সাথে সেই সুগন্ধি আতর তিনি মিক্স করে তিনি কাফনের কাপড়ে ভিতরে সে মাটিটা রেখে পুটলা বানান। 5টা পুটলা তিনি বানান। 5টা পুটলা বানানোর পর তিনি রতন মাঝিকে বলেন যে আপনি একটা যে কুদাল বা শাবলের খুন্তির মতো জিনিস নিয়ে আপনি আসেন আমার সাথে। তো হুজুরের সাথে যাওয়ার পর হুজুর করলেন কি, তাদের বাড়িটা যে ছিল একটু, অর্থাৎ মাটির রাস্তা থেকে প্রায় 4-5 ফুট উপরে ছিল উঁচু করা। সেই বাড়িটার প্রায় 5 থেকে 5.5% জায়গা ছিল। তো ওই বাড়িটার একদম 4 কোণায় 4টা হাত মানে অর্ধেক হাত গাঁথা গর্ত করে সেই গর্তের ভেতরে তিনি ওই কাফনের কাপড়ের টুকরার যে পুটলাটা তিনি বানিয়েছিলেন সেটা পুঁতে দেন 4 কোণায় 4টা ও তাদের বাড়ির। তারপর আরেকটা টুকরা তিনি বলেন যে তাদের যেহেতু মাটির ঘর ছিল, অর্থাৎ ফ্লোরে ছিল, অর্থাৎ নিচটা ছিল মাটি, চারপাশে ছিল টিন। তো তাদের ঘরের ঠিক মাঝ বরাবর আরেকটা গর্ত করার কথা বলে দেন রতন মাঝিকে। তো গর্ত ঘোরার পর ওই যে আরেকটা পুটলা অবশিষ্ট ছিল সেই পুটলাটা তিনি তাদের ঘরের মাঝ বরাবর রেখে দেন। আর কয়েকটা তাবিজ তিনি সাথে করে এনেছিলেন, সেই তাবিজগুলো বলেন যে মেয়ের গলায় যেন পরিয়ে দেওয়া হয়। আর তিনি বলে দিয়েছিলেন যে সন্ধ্যার পর বা একা একা যেন তার মেয়েকে কখনোই রেখে কোথাও না যাওয়া হয়। এই কাজটা তিনি সবসময় করতে, এবং কিছু আমলের কথা তিনি বলে দিয়ে যান। সেই আমলগুলো এবং মেয়েকে সবসময় চোখে চোখে রাখার যে ব্যাপারটা তিনি বলে দিয়ে যান যে এই ব্যাপারটা কম করে হলেও 21 দিন টানা করতে হবে। এই 21 দিনের ভেতরে যদি একদিনও সে আমল, সেই নিয়ম এবং তাকে যদি একা রেখে কোথাও চলে যাওয়া হয় তাহলে সমস্যা হতে পারে। এই কথাটা তিনি রতন মাঝির স্ত্রী এবং রতন মাঝিকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে যান। তাদের মেয়ের এই সমস্যাটার কথা আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশীদের সবার মাঝে ছড়িয়ে যায়। তাদের জানাজানি হয়ে যায় যে তাদের মেয়ে এরকম অসুস্থ এবং হুজুর এসে তাদেরকে এরকম ট্রিটমেন্ট দিয়ে গিয়েছে। আশেপাশে যারা বয়স্ক ব্যক্তি এবং বয়স্ক মহিলারা যারা ছিল তারা প্রতিদিনই আসতো, জিজ্ঞাসাবাদ করতো এবং বলতো যে মেয়ে যে এত দুঃসাহস দেখাতো, ওই শিমুল তুলা গাছের আশেপাশে যাইতো, ঢিল ছুটতো, এই কারণেই নাকি তার জিনে ধরছে। সবাই এসে এরকম কথা বলতো রতন মাঝি এবং তার স্ত্রীকে। বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। প্রায় 2 সপ্তাহ কেটে যাওয়ার পর, অর্থাৎ তখন প্রায় 16 বা 17তম দিন চলছিল, যখন হুজুর বলে দিয়ে গিয়েছিলেন যে 21 দিন তাদের সেই নিয়মটা পালন করতে হবে। 16 বা 17 দিন পার হবার পর এরকম একটা সময়তে রতন মাঝি, তার স্ত্রী এবং রতন মাঝি রাতের বেলা ঘুমিয়েছিলেন। রতন মাঝি এবং তার স্ত্রীর দুজনের মাঝখানেই কিন্তু তার বড় মেয়েকে
ঘুমাতে দেওয়া হতো এবং তার যে ছোট একটা ভাই ছিল সেও তাদের দুজনের মাঝখানেই থাকতো। হঠাৎ করেই রাতের বেলা রতন মাঝির ঘুম ভেঙে যায় এবং তার কাছে যেটা মনে হচ্ছিল যে তার মেয়ে সেখানে নেই, তাদের পাশে তার মেয়ে ঘুমিয়ে নেই, এখান থেকে তার মেয়ে হয়তো উঠে গিয়েছে। ঘর তো অন্ধকার, এতটা বোঝা যাচ্ছে না, তবে আন্তাজে খাট থেকে নেমে দরজাটুকু খোলা যাবে এরকম একটা পরিবেশ ছিল যেটা রতন মাঝি ধারণা করতে পারে। তো রতন মাঝি যখন বুঝতে পারছিল যে তার মেয়ে তার পাশে নেই, সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং সে দরজাটা খোলে। ঘরের দরজাটা খুলে সে ঘরের আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগে। তার মনে হচ্ছিল আসলেই তার মেয়ে ঘরের ভিতরে নেই। তো একটা পর্যায়ে যখন সে বাড়ির পেছন দিকটায় যায়, তো বাড়ির পেছনের দিকটায় বড় একটা খড়ের গাদা ছিল। তারা যে গরু পালতো সেই গরুকে খড় খাওয়াতো। সেই খড়ের গাদার পেছনের অংশ থেকে সে শুনতে পাচ্ছিল যে তার মেয়ের কণ্ঠে, মনে হচ্ছিল তার কাছে যে তার মেয়ে ওই খড়ের গাদার পিছনে গান গাইছে। এক ধরনের একটা গান, ওই আঞ্চলিক ভাষা একটা গান, তাদের সিলেটে আঞ্চলিক ভাষায় একটা গান গাইছে ওই মেয়ে। রতন মাঝি ওই খড়ের গাদার পেছনের দিকটা যায় এবং দেখে তার মেয়ে উল্টো দিক ঘুরে বসে আছে এবং গান গাইছে। অর্থাৎ সে তার মেয়ের পেছনের দিকটা দেখতে পাচ্ছিল। চুলগুলো ছাড়া অবস্থায়, পিঠটা দেখা যাচ্ছে, সে মাটিতে বসে আছে খড়ের গাদার পেছনে এবং সে গান গাইছে। এই জিনিসটা দেখা মাত্রই রতন মাঝি সাথে সাথে গিয়ে তার মেয়ের কাঁধ ধরে টান দেয় তার দিকে। তো টান দেওয়ার পরে রতন মাঝি যেটা দেখতে পায়, এরকম একটা ফেস তার মেয়ের, যে খুবই বিভৎস বিচ্ছিরি একটা ফেস। তার চুলগুলো ছেটে বুঝতে পারছিল যে তার যে লম্বা চুলগুলো ছিল সে চুলগুলো ধীরে ধীরে জীবিত হয়ে যাচ্ছিল এবং সে যেটা দেখতে পাচ্ছিল ওই সময়টাতে, যে ওই চুলগুলো ধীরে ধীরে একদম চিকন আমাদের যে কেঁচো আছে না, বা আমরা যেটাকে দুমুখ সাপ বলি, এরকম একটা আছে না আমরা গ্রামাঞ্চলে যেটা দেখি, ওই রকম কেঁচোর মতো দেখতে বা চিকন সাপের মতো দেখতে তার চুলগুলো একদম জীবিত হয়ে নড়াচড়া করছিল, বারবার ঢেউ খেলছিল তার চুলগুলো এবং এমন একটা বিচ্ছিরি ফেস তার দিকে তাকিয়ে আছে। ফেসের চোখ দুইটা মনে হচ্ছিল একটু লালচে হয়ে আছে, আর ফেসটা এতটাই বিচ্ছিরি, একদম কুচকুচে কালো। তার মেয়ের বডি কিন্তু সুন্দর ছিল, লাল রঙের টিপ। এই জিনিসটা দেখে সাথে সে লাফ দিয়ে পিছনের দিকে সরে আসে এবং সে ভয় পেয়ে চিৎকার দিতে থাকে, তার স্ত্রীকে সে ডাকতে থাকে। তো এমতা অবস্থায় ওই মেয়েটা তার বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তো উঠে দাঁড়ানোর পর যেটা রতন মাঝি দেখে যে তার মেয়ের উচ্চতা কিন্তু অনেকটা বড়ই, অর্থাৎ তার সমান উচ্চতা, সে প্রায় 5 ফুট 6 ইঞ্চির মতো। তো তার মেয়ের উচ্চতাও এরকম, কিন্তু সে এখন তার মেয়ে ভেবে সে যেটা দেখতে পাচ্ছে তার সামনে, সেটা একদমই বেটে, দেখতে প্রায় হয়তো 4 ফুট হবে সর্বোচ্চ লম্বা, এরকম একটা বেটে মেয়ে। এবং সেই মেয়েটা, অর্থাৎ সে যেটা তার মেয়ে বলে ধারণা করছে, ওই মেয়েটা তখন সেখান থেকে এমন একটা দৌড় দিয়ে সাথে সাথে সেই মাটির রাস্তা ধরে একদম বিলের পাশ ধরে সে চলে যায়। এই দৌড়টা সে দেখতে পাচ্ছিল, কারণ যেহেতু তখন বাইরে চাঁদের একদম পূর্ণিমার আলো ছিল, সে দেখতে পাচ্ছিল যেহেতু স্পষ্ট। বাড়ির আশেপাশে তেমন গাছপালাও ছিল না তার বাড়ির। তো এই জিনিসটা সে দেখতে পায়, সেই মেয়েটা দৌড় দিয়ে চলে যায়। রতন মাঝি আর 1 মিনিটও সে দেরি করে না, সে এক দৌড় দিয়ে সে ঘরের ভিতর এসে তার স্ত্রীকে ডাকতে থাকে। তখন তার স্ত্রী ঘুম থেকে উঠে তিনি বলেন যে কি হয়েছে, আপনি চেলেচেলে করতেছেন কেন? তো তখন বলতেছে যে দেখলাম আমাদের মেয়ে বাইরে গান গাইতেছে, আমি দেখে আসলাম। তো তখন নাকি তার স্ত্রী বলতেছে যে না, আমাদের মেয়ে তো আমাদের সাথেই শুয়ে আছে। তো তিনি তার যে খাটের পাশে যে হারিকেন রাখা ছিল, সেই হারিকেনটা জ্বালিয়ে দেন। তো জ্বালিয়ে দেওয়ার পর দেখে যে রুম একদম স্বাভাবিক, তার ছোট ছেলে, তার মেয়ে বিছানাতে ঘুমিয়ে আছে, পাশে তার স্ত্রী বসে আছে। তো রতন মাঝি আসলে সে বিশ্বাস করতে পারছিল না, সে আসলে কি দেখেছে। তার ফিল হলো এমনটা, সে ঘরের ভিতরে
তার মেয়ে নেই, সে বাইরে গিয়ে কী এমন জিনিস দেখেছে সে আসলে বুঝতে পারে না। আসলে তার ভিতরে খুবই ভয় ঢুকে গিয়েছিল। সে মানে ওই দিন ওই রাতটা সে আর ঘুমাতে পারেনি, সারা রাত সে জেগেছিল এবং সে মানে মনে মনে ভাবছিল যে সে কি দেখেছে, এটা কি ছিল যেটা তাকে বাইরে টেনে নিয়ে গিয়েছিল, যেটা তাকে। পরদিন সকালবেলা সে আবার ওই হুজুরের কাছে যায়, গিয়ে হুজুরকে বলে যে হুজুর, আজকে রাতে তো এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি তো এরকম এরকম জিনিস দেখেছি বাইরে বের হয়ে। তো হুজুর যেটা বলেন যে তোমার বাইরে বের হওয়া উচিত হয়নি, তোমার আগে ঘরের ভিতরে থেকে ঘরের ভিতরে থেকে দেখতে যে তোমার স্ত্রী, অর্থাৎ তোমার স্ত্রী, তোমার বড় মেয়ে তারা ঠিকঠাক আছে কিনা, তারপর তুমি বের হতে পারে। তো রতন মাঝি বলছিল যে হুজুর, আমি তো মনে করেছিলাম যে আমার মেয়ে ঘরের ভিতরে নেই, আমি ঠিকঠাক মতো না দেখে আমি বাইরে বের হয়ে গিয়েছিলাম। তো হুজুর বললেন যে ঠিক আছে, এখন থেকে রাতে যেন সাবধানে থাকে এবং ঘরের দরজায় যদি কেউ রাতের বেলা নক করে, কেউ মানে দরজা যেন না খুলে, এটা হুজুর রতন মাঝিকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন। এরপর 21 দিন পার হওয়ার পর যে হুজুর দেখে গিয়েছিলেন এবং তাদের বাড়িটা যে বন্ধ করে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে 21 দিন তার মেয়েকে চোখে চোখে রাখতে হবে, ওই 21 দিনের পরের দিন থেকেই রতন মাঝির মেয়ে একদম স্বাভাবিক হয়ে যায়। পূর্বে যেরকম সুস্থ ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, ওই রকমই তার মেয়ে হয়ে যায় এবং তাকে যখন একা বাইরে যেতে দেওয়া হতো সে আর ওই শিমুলতলা গাছের কাছাকাছি যেত না। এবং তার মা অর্থাৎ রতন মাঝির স্ত্রী সবসময় তিনি খোঁজখবর নিতেন তার মেয়ে কোথায় যাচ্ছে, এরকমটা। তো এরপর থেকে তার মেয়ে যখন সুস্থ হয়ে যায়, এরপর থেকেই রতন মাঝির জীবনে কালো ছায়া নেমে আসে। অর্থাৎ রতন মাঝি প্রতিদিনই ছোটোখাটো বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হতে থাকে। রতন মাঝি প্রতিদিন রাতেই সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। সে দেখত সে নৌকা চালাচ্ছে, নৌকার আশেপাশে সে দেখত সে যে একদম অন্ধকারের মধ্যে বিলের মাঝখানে সে নৌকায় বসে আছে এবং আশেপাশ থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পাচ্ছিল মেয়ে কণ্ঠে। সে দেখত যে তার নৌকার পাশে অনেকগুলো ডানাওয়ালা মেয়ে তার নৌকার আশেপাশে ঘুরে বেড়াতো। তারা হাসাহাসি করত, তারা ঠাট্টা বিদ্রুপ করত রতন মাঝিকে নিয়ে। এটা সে দেখে ভয় পেত এবং সে যখন অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে নৌকা থেকে লাফ দিতে যেত তখনই তার ঘুম ভেঙে যেত। তো এরকম স্বপ্ন, ছোটোখাটো বিভিন্ন ধরনের স্বপ্ন সে প্রতিদিন দেখত। এরকম দুঃস্বপ্ন দেখে দেখে প্রতিদিন রাতে সে ঘুম থেকে জেগে উঠত। তার স্ত্রী ব্যাপারটা বুঝতে পারছিল যে তার স্বামীর শারীরিক কন্ডিশন খুবই খারাপ, ভালো না। তাই এতদিন তার মেয়ের কন্ডিশন খারাপ ছিল, মেয়ের শরীর ভালো ছিল না, এখন তার স্বামীর শুরু হয়েছে। রতন মাঝি সে সারাদিন নৌকা চালাতে পারতো না। সে বেশি 1-2 বার বিলের এপার ওপার করে সে বাড়িতে চলে এসে ঘুমিয়ে থাকতো। এরকম অবস্থা হয়ে গিয়েছিল এবং নৌকা যেহেতু সে কম চালাতো, যার কারণে ইনকাম কম হতো, তাদের যে ভরণ পোষণের টাকা সেটাও কমে যেতে থাকলো। এমনই একদিন রতন মাঝি সে সন্ধ্যার আগ মুহূর্তে নৌকাটা ঘাটে বেঁধে সে বাড়িতে চলে আসবে। তো এমন সময় 4-5 জন লোক বলে যে তাদের নাকি খুব ইমার্জেন্সি, ওই পারে যেতে হবে, তারা নাকি সেখান থেকে অন্য শহরে যাবে কাজের জন্য। তো সিলেট শহরে নাকি তাদের কাজ আছে। তো যে কারণে তৎক্ষণাৎ কোনো নৌকা সেখানে নেই, যার কারণে রতন মাঝিকে বারবার তারা অনুরোধ করছিল যেন রতন মাঝি তাদেরকে ওই পারে দিয়ে আসে। তো রতন মাঝি বলছিল যে দেখেন, আমার শারীরিক অবস্থা এমনি ভালো না, আমি সন্ধ্যার পর এরকম আমি যাব না, আমি নৌকা নিয়ে ওই পার যাব না, আমি আবার আসতে পারবো না, এখন গেলে সমস্যা হবে। তো তারা বারবার অনুরোধ করছিল এবং বলছিল যে তারা নাকি টাকা বেশি বাড়িয়ে দেবে ভাড়া। তো এক পর্যায়ে রতন মাঝি রাজি হয়ে যায় এবং সে সন্ধ্যার পরপরই, অর্থাৎ তখন প্রায় অন্ধকার নেমে এসেছিল চারপাশে, আবার ওই দিন ছিল একদম, অর্থাৎ ওই দিন আর চাঁদ ওঠে নাই,
পূর্ণিমার রাত, একদম অন্ধকার চারপাশে। তো এমতো অবস্থায় সে তাদেরকে নিয়ে ওই পারে যায়। বেশ অনেকক্ষণ লাগে, 20 মিনিটের মতো সময় লাগে। একটা নৌকায় তো সবসময় হারিকেন থাকে, সে হারিকেনের আলোতে আস্তে আস্তে সে ওই পারে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাদেরকে নামানোর পর ভাড়া বুঝে নিয়ে তারপর সে পুনরায় তার নৌকাটা নিয়ে রওনা দেয়। নৌকা চালাচ্ছিল অন্ধকারের মাঝেও। একটা হারিকেন একদম নৌকার সামনে রাখা, নৌকার একদম পাটাতনের একদম সামনের অংশতে রাখা। সে হারিকেনের আলোয় আর সামনের অংশ, আশেপাশের অংশ যতটুকু দেখা যাচ্ছিল সেটা অনুমান করেই সে ওই বিলের